চাপাডাঙ্গার পালিত বাড়ির দোতলায় দক্ষিণের ঘরে কি এমন ইতিহাস লুকিয়ে রয়েছে যার কারণে সেই ঘরের দরজা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে? সেই ঘরের দিকে যাওয়া কেন নিষিদ্ধ? পালিত বাড়ির নববধূ সুনয়না সেই ঘরের দরজা খোলার পর কি ভয়ানক পরিবর্তন নেমে এলো তার কপালে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বন্ধ ঘর। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে শুভ ও কৌশিক। তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সাগ্নিক, বর্ণিশা, RNM অভিষেক, অধ্যায়, অন্তরা ও অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বন্ধ ঘর। তোরা কে কোথায় আছিস? বরণ ডালা কেন তাড়াতাড়ি নিয়ে আয় দেখি। পালিত বাড়ির নতুন বউ চলে এসেছে, এবার থেকে বরণ করে ঘরে তোলার পালা। চাপাডাঙ্গা গ্রামের পালিত বাড়ির নাম শোনেনি এই তল্লাটে এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। সেখানকার 8 থেকে 80 প্রায় সকল বয়সের মানুষেরাই এক নামে চেনে পালিত বাড়ির সদস্যদের। পালিত বাড়ির আভিজাত্যের খ্যাতি ছড়িয়ে রয়েছে গোটা অঞ্চল জুড়ে। পালিত বাড়ির একমাত্র ছেলে দীপায়ন আজ বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়িতে। সেই নিয়ে গোটা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে যেন আনন্দের বন্যা। মস্ত বড় বিশাল প্রাসাদ সমতুল্য বাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে ফুলে আর রং বেরঙের কাপড়ে। 3 দিন যাবৎ হাজার জন মানুষের পা পড়েছে পালিত বাড়ির অন্দরমহলে। সকলে পালিত বাড়ির নববধূকে দেখার জন্য ভিড় জমিয়েছে সদর গেটের সামনে। বেহারার দল পালকি নিয়ে এসে নামলো সিংহদ্বারের মুখোমুখি। ঘরের ভেতর থেকে পালিত বাড়ির কর্তা অর্থাৎ রাজনাথ পালিতের স্ত্রী বসুন্ধরা দেবী ঘোমটা মাথায় দিয়ে এগিয়ে এলেন বরণ ডালা হাতে নিয়ে ছেলের বউকে বরণ করার জন্য। স্বামী দীপায়নের হাত ধরে পালকির ভেতর থেকে নেমে এলো নববধূ সুনয়না। গোটা গ্রামের মানুষ যতজন সেখানে উপস্থিত ছিল ততজন নববধূর অপূর্ব রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। তারা জীবনে এর আগে এত সুন্দর কোনো মেয়েকে দেখেনি। ঈশ্বর যেন নিখুঁতভাবে হাতে অনেক সময় নিয়ে তৈরি করেছে সুনয়নাকে। সেখানে উপস্থিত সকল মানুষ ধন্য ধন্য করল পালিত বাড়ির কর্তা রাজনাথের নামে। সত্যি বেছে বেছে ছেলের বউ হিসাবে একজন মেয়ে নির্বাচন করেছেন বটে তিনি। সুনয়নাকে এক ঝলক দেখলে যেন মনে হয় সে কোনো মানবী নয়, সে সাক্ষাৎ স্বর্গের এক অপ্সরা। পালিত বাড়ির কর্তা রাজনাথ সামনের দিকে এগিয়ে গিয়ে বৌমার উদ্দেশ্যে বললেন, আরে এসো এসো বৌমা, ধীরে ধীরে নেমে এসো। চাপাডাঙ্গা গ্রামের পালিত বাড়িতে তোমায় স্বাগত জানাই। গিন্নি, আরে ও গিন্নি, আরে দূরে দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি এসে বৌমাকে বরণ করতে হবে তো। কতক্ষণ ওরা এইভাবে বাড়ির বাইরে রোদ্দুরের মধ্যে অপেক্ষা করবে? হ্যাঁ এসো এসো এসো। রাজনাথ পালিতের এই কথা শুনে তার স্ত্রী বসুন্ধরা দেবী হন্তদন্ত হয়ে ইতিবাচক ভঙ্গিমায় মাথা নেড়ে বরণ ডালা হাতে নিয়ে এগিয়ে এলেন। তারপর একসঙ্গে নবদম্পতিকে বরণ করে তুললেন ঘরে। টকটকে লাল বেনারসি শাড়ি আর জুঁই ফুলের মালা পরে থাকা সুনয়নাকে দেখে যেন মনে হচ্ছিল সে সাক্ষাৎ কোনো এক দেবী। গোটা পালিত বাড়ি ভালো করে ঘুরিয়ে দেখালেন তার শাশুড়িমা তথা বসুন্ধরা দেবী। সেই মস্ত বড় প্রাসাদ সমতুল্য অট্টালিকা ভ্রমণ করতে গিয়ে রীতিমতো হক চকিয়ে গেল সুনয়না। বসুন্ধরা দেবী নতুন বৌমার উদ্দেশ্যে হাসতে হাসতে বললেন, কি সুনয়না, ভালো লেগেছে তো আমাদের বাড়ি? অবশ্য আমাদের বাড়ি বলাটা হয়তো খানিক ভুল বলা হলো। এই বাড়ি তো এখন থেকে তোমারও। সুনয়না মাথার ঘোমটাখানা আরও বেশ কিছুটা টেনে নিয়ে নিচু গলায় শাশুড়ি মায়ের প্রশ্নের জবাবে মৃদু হেসে বলল, এই আপনি কি কথা বলছেন মা? এই এত বড় অট্টালিকা, যা প্রায় একখানা প্রাসাদ সমতুল্য, এই বাড়ি যে কোনো মানুষেরই ভালো লাগার জন্য যথেষ্ট। আর আপনি তো জানেন আমার বাপের বাড়ির অবস্থা আপনাদের মতন এত ভালো নয়। তাই কথা বলার অপেক্ষা রাখে না যে
আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের বাড়ি। থাক বৌমা, বাপের বাড়ির কথা বলে নিজেকে আবার ছোট মনে করছো কেন? আমরা তো আর তোমার বাপের বাড়ির ঘর তো আর পছন্দ করিনি, আমরা পছন্দ করেছি তোমাকে। তোমার মতো মেয়ে বড় ভাগ্য করে পাওয়া যায়। শুধু এটুকুই বলবো যে সারা জীবন তুমি এরকমই থেকো, এমন দয়ালু, স্নেহশীলা, মমতাময়ী। আর আমার ছেলের হাতটা শক্ত করে ধরে রেখো আজীবন, তাহলেই হবে। চলো বৌমা, অনেকক্ষণ হলেও তোমার কিছু খাওয়া হয়নি, নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে, অথচ লজ্জায় সে কথা মুখ ফুটে বলতে পারছো না। চলো এবার আমরা উপর থেকে নিচে নেমে যাই। না না মা, আমার খিদে পায়নি একেবারেই। আপনি দয়া করে আমাকে নিয়ে এত চিন্তিত হয়ে পড়বেন না। চিন্তিত হয়ে পড়বো না বললে কি আর চলে বৌমা? তোমার শ্বশুর মশাই যদি জানতে পারেন যে তুমি এখনো মুখে কিছু তোলোনি, তাহলে তিনি ভীষণ রাগারাগি করবেন এবং তার সমস্ত রাগ এসে আছড়ে পড়বে আমার উপর। তোমার মুখখানা দেখেই বুঝতে পারছি তোমার বেশ খিদে পেয়েছে। আরে কেমন যেন শুকিয়ে গেছে মুখটা। মাথায় রেখো, আমিও কিন্তু আজ থেকে তোমার মা, তাই এই বাড়িতে সুবিধে অসুবিধে তোমার যাই হোক না কেন, সবার প্রথমে তুমি কিন্তু এই মাকে সব কিছু বলবে, কেমন? বসুন্ধরা দেবীর কথা শেষ হতে না হতে সুনয়না নত হয়ে তার পায়ের ধুলো মাথায় নিল। বসুন্ধরা দেবী সুনয়নাকে আশীর্বাদ করে বললেন, থাক থাক বৌমা, কথায় কথায় এইভাবে প্রণাম করার কিছু নেই। বসুন্ধরা দেবী এবং তার পুত্রবধূ সুনয়না এবার সিঁড়ি বেয়ে প্রায় নামতেই যাচ্ছিল নিচের তলায় আসার জন্য। ঠিক এমন সময় সুনয়না ব্যাকুলভাবে শাশুড়ির উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা মা, দোতলার দক্ষিণ দিকের ওই ঘরটা তো দেখা হলো না। আপনি গোটা বাড়ি আমায় ঘুরিয়ে দেখালেন ঠিকই, কিন্তু ওই দিকটায় তো নিয়ে গেলেন না একটিবারের জন্য। ওই ঘরটা বাইরে থেকে ওরকম তালাবন্ধ কেন? দোতলার দক্ষিণ দিকের একটি বিশেষ কক্ষ, যার বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে, সেদিকে অঙ্গুলি নির্দেশ করে কথাগুলো বলল সুনয়না। তার দুই চোখের কোণে ততক্ষণে উঁকি দিয়েছে বেশ অনেকটা কৌতূহল। অথচ এদিকে সুনয়নার এই প্রশ্ন শুনে বসুন্ধরা দেবী যেন চমকে উঠলেন। তার সমগ্র শরীর দিয়ে হয়তো এক হিম শীতল রক্তের প্রবাহ বয়ে গেল তড়িৎ বেগে। একটা শুকনো ঢোক গিলে কোনো রকমে তিনি থমথমে গলায় বললেন, ওইদিকে যাওয়ার কথা তুমি আর কখনো মুখে আনবে না বৌমা, ওদিকে যেতে নেই। ওই জায়গা, ওই ঘর নিষিদ্ধ। ওই ঘরের ভিতরে প্রবেশ করা বারণ, এটা আমার আদেশ বলতে পারো। তুমি কখনো ওই দিকে যাবে না, আর ওই বন্ধ ঘরের ধারে কাছেও ঘাসার চেষ্টা করো না, এতে তোমারই মঙ্গল। কথাগুলো বেশ উচ্চ কণ্ঠে খানিকটা মেজাজের সাথেই বললেন বসুন্ধরা দেবী। বসুন্ধরা দেবীর এই রূপ পরিবর্তন দেখে বেশ চমকে গেল সুনয়না, সাথে অবাকও হলো কিছুটা। সে কখনো এর আগে তার শাশুড়িকে এইভাবে ওর সাথে কথা বলতে দেখেনি। দক্ষিণের ওই বন্ধ ঘরটার প্রসঙ্গ উঠতেই তার শাশুড়ি যেন বেশ অনেকটা ভয় পেলেন। এটা সে ভালোভাবে লক্ষ্য করল। সুনয়নার মনের মধ্যে একটা চাপা কৌতূহলের জন্ম হলো। তাদের এই পালিত বাড়ির দোতলার দক্ষিণের বারান্দায় থাকা ওই ঘরটার ভেতরে আসলে কী রহস্য লুকিয়ে আছে, যার কারণে সর্বক্ষণ ওটাকে বাইরে থেকে তালা বন্ধ করে রাখা হয়েছে। ওই দিকে যাওয়া নিষিদ্ধ কেন? ওই দিকে গেলে কোন অমঙ্গলের পূর্বাভাস দিতে চাইলেন তার শাশুড়ি মা? এই সমস্ত একাধিক প্রশ্নগুলোই তার মাথায় ভিড় করে উঠল, যেগুলোর উত্তর পাওয়ার জন্য সুনয়না মরিয়া হতে লাগলো অন্তরে অন্তরে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঘরে আছেন নাকি? দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই আমি আর কিশোরী আমরা দুজনেই একসাথে এসে উপস্থিত হলাম ঠাকুরমশাইয়ের গৃহে। আজ এতটুকুও বৃষ্টি হচ্ছে না, আকাশের বুকে বিন্দুমাত্র মেঘের চিহ্ন নেই। হঠাৎ করেই দুপুরে অফিস ছুটি হয়ে যাওয়ার কারণে আমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে এসে উপস্থিত হলাম।
আসার পথে 5 মাথার মোড়ের দোকান থেকে কিনে এনেছি গরম গরম জিলিপি আর খাস্তা নরম বেগুনি। কিশোরীর গলার আওয়াজ পেয়ে ঠাকুরমশাই ঘরের বাইরে বেরিয়ে এলেন। তার মুখমণ্ডল জুড়ে ফুটে উঠেছে এক অকৃত্রিম প্রাণবন্ত হাসি। তিনি আমাদের দেখে আনন্দের সাথে বললেন, আরে এসো এসো হে কিশোরী, ভেতরে ঢুকে এসো। তোমাদের তো এখন পাত্তা পাওয়াই দুর্দায় হয়ে দাঁড়িয়েছে। এই বৃদ্ধ ঠাকুর মশাইয়ের কথা তো ভুলেই গেছো বোধ হয়। ছি ছি ঠাকুর মশাই, এ আপনি কি কথা বলছেন? আমরা কি কখনো আপনাকে ভুলে যেতে পারি? আসলে জানেনই তো, কাজে কর্মে এমন মাঝে মাঝে বিপুল চাপ এসে পড়ে যে নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত সময় হয়ে ওঠে না। তবে আজ দেখুন, হাতে অবসর ফাঁকা সময় পাওয়া মাত্রই আমরা এসে ঠিক উপস্থিত হয়েছি আপনার গৃহে। আপনার গৃহে দীর্ঘদিন না আসতে পারলে আমাদেরও যে মন ভীষণ খারাপ হয়, সে কথা কি আপনি বোঝেন না? আরে আমি তোমাদের সাথে একটু মশকরা করছিলাম হে। তোমরা আর উঠোনের মধ্যে দাঁড়িয়ে থেকো না, উঠে এসো দেখি। হ্যাঁ, দাওয়া এসে তক্তপোষের উপরে বসো। আমি বরং চারিকে তোমাদের জন্য একটু চা করে আনতে বলি। চারি, ও মা চারি, বাইরে বেরিয়ে এসে দেখ আজ কারা এসেছেন আমাদের বাড়িতে। কাকাবাবুদের জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা কর দেখি মা। বাবার কথা শুনে ঠাকুরমশাইয়ের ছোট্ট কন্যা চারি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো রান্নাঘরের বাইরে। ছোট্ট মেয়েটার মুখে জন্ম নিয়েছে ভোরের আলোয় ফুটে ওঠা জুঁই ফুলের ন্যায় ঝলমলে সাদাটে হাসি। চারি আমাদের দিকে দৌড়ে এসে প্রায় লাফিয়ে বলল, আরে কাকাবাবুরা যে, কতদিন পর আবার আপনাদের সাথে দেখা হলো। তা কাকাবাবু বলুন, কেমন আছেন আপনারা? আমরা বেশ ভালো আছি চারিমা, তুমি কেমন রয়েছো? আমিও ভালো আছি কাকাবাবু। এগুলো আসার পথে তোমার জন্য কিনে এনেছি চারি। এতে অল্প সামান্য কিছু জিলিপি আর বেগুনি আছে, এগুলো তোমরা খেও কেমন? এই কথা বলে কিশোরী আমার হাত থেকে জিলাপি আর বেগুনির ঠোঙাখানা নিয়ে তা ধরিয়ে দিল চারির হাতে। ঠাকুরমশাই এবার খানিকটা আপত্তির সুরে বললেন, আহা আহা, আবার এই সবের কি প্রয়োজন ছিল বলো দেখি? ঠাকুর মশাই, আপনি দয়া করে আর এই সামান্য বিষয়ে আপত্তি করবেন না। স্বল্প কতগুলো জিলিপি আর বেগুনি এছাড়া তো আর কিছু নয়। মহামূল্যবান জিনিসপত্র কিনে আনার সামর্থ্য যে আমাদের নেই, কিন্তু তাই বলে কিছু পছন্দের জিনিস যা সাধ্যের মধ্যেই রয়েছে তাও আনবো না বললে কি করে হয় বলুন দেখি? আমরাও তো মাঝে মাঝে চারির জন্য এটা ওটা কিনে আনতে পারি। এ হলো আমাদের কাকা ভাইজির একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনার এর মধ্যে না ঢোকাই ভালো। কথাগুলো বলেই হেসে উঠল কিশোরী। কিশোরীর হাসির সাথে তাল মেলালেন ঠাকুর মশাইও। বেগুনি আর জিলাপির ঠোঙাখানা হাতে নিয়ে রান্নাঘরের দিকে চারি চলে গেল। আমরা এবার ঠাকুর মশাইয়ের মুখোমুখি তক্তাপোষের ওপরে এসে বসলাম। আসার পথে 20 পয়সার বিনিময়ে ঠাকুর মশাইয়ের জন্য কিনে আনা তার অত্যন্ত পছন্দের সিগারেট পাসিং শোয়ের প্যাকেটখানা বের করে তা নামিয়ে রাখলাম তক্তাপোষের ওপর। ঠাকুর মশাই আমাদের কাছ থেকে সিগারেট নিতে প্রায় প্রত্যেকবারই অল্প স্বল্প কিছু না কিছু আপত্তি করেন বই কি, কিন্তু আজ দেখলাম তিনি আর বিন্দুমাত্র কোনরূপ আপত্তি না করে সিগারেটের প্যাকেট তুলে নিলেন মহা আনন্দের সাথে। তারপর সেই সিগারেটের খাপ খুলে তার মধ্য থেকে একটা সিগারেট বের করে তার ঠোঁটের ডগায় চেপে ধরে ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরালেন। আমি আর কিশোরী আমরা দুজন একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করতে লাগলাম। চারি স্বল্প কিছুটা সময়ের মধ্যেই আমাদের জন্য চা, জিলাপি, বেগুনি এই সমস্ত কিছু নিয়ে এসে তা নামিয়ে রাখলো তক্তাপোষের ওপর। এক পেয়ালা চা ঠাকুর মশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা কিশোরীকে দিয়ে আর একটা আমি নিলাম নিজে। চায়ের পেয়ালায় সামান্য ফোঁ দিয়ে তাতে একটা লম্বা চুমুক বসালাম। ঠাকুর মশাই, এবার তাহলে বেশ জমজমাট বসে রাখানা গল্প বলে শোনান দেখি। আপনার মুখ থেকে এই সমস্ত গা ছমছমে আদিভৌতিক আষাঢ়ে গল্প শুনতে নিহাত মন্দ লাগে না। আমি চা খাচ্ছিলাম, কিন্তু কিশোরীর কথা শুনে আমার প্রায় বিষম খাওয়ার জোগাড় হলো। সত্যি ছেলেটা মাঝে মধ্যে হুটহাট করে এমন একটা বেফাস কথা বলে ফেলে যে আমার মাথায় যেন ক্রোধের আগুন জ্বলে ওঠে। কিশোরীর বলা আষাঢ়ে গল্প এই কথাটা শুনে ঠাকুর মশাইয়ের 2 চোখ জবা ফুলের মতন টকটকে লাল হয়ে উঠল মুহূর্তের মধ্যে। তিনি বিস্ফারিত নয়নে কিশোরীর দিকে তাকালেন। ভয়ে আমার বুকখানা কেঁপে উঠল। ঠাকুর মশাই কিশোরীর দিকে তাকিয়ে বজ্র গম্ভীর কণ্ঠে বললেন, তা আমি যখন এতই আষাঢ়ে গল্প বলি
তখন আমার কাছে গল্প শুনতে কেন আসো বারবার? হ্যাঁ, তোমরা আমার বলা গল্প মন দিয়ে শুনবে, তা উপভোগ করবে, আবার গল্প শেষ হওয়ার পর সেই নিয়ে হাসাহাসি, রঙ্গ তামাশা, মজা ঠাট্টা করবে। হ্যাঁ, এ তো ভালো কথা নয়, একেবারেই নয়। এভাবে দু নৌকায় পা দিয়ে চলেছ কেন? হ্যাঁ, আমার গল্প যদি বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলেই না হয় তা শোনার জন্য অনুরোধ জানিও। আর যদি মনে হয় আমি নিতান্তই আষাঢ়ে গাঁজাখুরি গল্প বলি, তাহলে তাই বা শোনার জন্য ওরকম মরিয়া হয়ে ওঠোই বা কেন? হ্যাঁ, গল্প না শুনলেই তো পারো। ঠিক যেই ভয়টা পেয়েছিলাম তাই হলো। ঠাকুরমশাই বেজায় চটে গেছেন কিশোরীর কথা শুনে। কিশোরীর মুখের দিকে তাকিয়ে আমার গা যেন রাগে রি করে উঠল। সত্যি ছেলেটার শরীরে একেবারেই ধৈর্য শক্তি বলে কোনো জিনিসই নেই, একটু তর্স হয় না যেন তার। ভুল করে ঠাকুরমশাইকে কেউ এভাবে গল্প শোনানোর জন্য অনুরোধ জানায়? আহা, কথাবার্তার কি ভঙ্গি! আমি ঠাকুরমশাইয়ের রাগ কিছুটা প্রশমিত করার জন্য তার দিকে তাকিয়ে নরম গলায় বললাম, ঠাকুরমশাই, আপনি দয়া করে কিশোরীর কথায় কিছু মনে করবেন না। জানেনই তো ওই তো ওই রকম স্বভাবেরই মানুষ। কি বলতে কি বলে ফেলেছে সে কথা ধরলে কি আর চলে বলুন তো? আমরা কিন্তু আপনার বলা কোনো ঘটনাকেই বিন্দুমাত্র অবিশ্বাস করি না। কতবার নিজের চোখে আপনার অতিলৌকিক ক্ষমতার মুখোমুখি হয়েছে বলুন তো? সেই সকল ক্ষমতা কি আর যে কোনো সাধারণ মানুষের কাছে থাকে? তাই আমাদের মনে কোনোই সন্দেহ নেই যে আপনি যা সমস্ত কিছু আপনার অতীত জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে বর্ণনা করেন তার অধিকাংশই সত্য। কিন্তু ওই যে কিশোরী আপনাকে রাগিয়ে তোলার জন্যই মাঝে মধ্যে তো রসিকতা করে আর এরকম উল্টোপাল্টা কথা বলে, যাতে আপনি অযথা রেগে যান। দাঁড়াও, একখানা সিগারেট ধরাই। কিশোরী পুরোপুরি মেজাজটা বিগড়ে দিল। ঠাকুরমশাই রেগে থাকলেও আমার কথা শুনে তার রাগ এবারে যেন কিছুটা কমল। সিগারেটের প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন তিনি। আমি কিশোরীর দিকে কটমট করে দৃষ্টিতে তাকালাম। সে আমার চোখের দৃষ্টি দেখে বিলক্ষণ বুঝতে পারল সে এখান থেকে বেরোনোর পর তার কপালে দুর্ভোগ নামবে। ঠাকুরমশাই সিগারেট খেতে লাগলেন, আর মাঝে মধ্যেই সিগারেটের অগ্রভাগে জমতে থাকা ছাই তিনি আঙুলের সামান্য চাপে ঝেড়ে ফেললেন নারকেলের মালার মধ্যে। ঠাকুরমশাইয়ের সিগারেট খাওয়ার পর্ব সমাপ্ত হলে তিনি অবশিষ্ট সিগারেটের ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধভাঙা মালায় গুঁজে দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন অপলকভাবে। তার চোখের এইরূপ অদ্ভুত দৃষ্টি আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে চিনি। আমরা জানি যে তিনি এবারে তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ভয়ানক ঘটনাকে। স্বল্প কিছুটা সময় অপেক্ষা করার পর ঠাকুরমশাই এবার বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা আজ থেকে বহু বছর আগেকার ঘটনা, আমার অতীত জীবনের একেবারে প্রথম পর্যায়ে। অবশ্য ততদিনে আমি মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দর্শন পেয়ে গিয়েছিলাম। ঘরের ভেতরে বসে এক প্রাচীন পুঁথি গ্রন্থ মেলে ধরেছি চোখের সামনে, মনোযোগ সহকারে তা অধ্যয়ন করছি। ঠিক এমন সময় খোলা সদর দরজা দিয়ে খানিকটা ইতস্তত করে দুইজন পুরুষ মানুষ ভিতরের দিকে উঁকি মারলেন। একজন বয়স্ক এবং একজন তরুণ। সেই বয়স্ক ও তরুণ পুরুষ মানুষ দুজনকে দেখে আমি বুঝতে পারলাম যে তারা আসলে পিতা পুত্র। আমি সেই পুঁথি গ্রন্থ সরিয়ে রেখে এগিয়ে গেলাম খোলা সদরের দিকে। আমাকে দেখা মাত্রই সেই বয়স্ক পুরুষ মানুষটি দুই হাত জোড় করে বললেন, আগে এটাই কি তারানাথ চক্রবর্তীর গৃহ? আমরা বহু দূর থেকে বড় বিপদে পড়ে তার কাছে এসেছি। যদি একটিবার তারানাথ বাবুকে ডেকে দেন তাহলে বড় উপকৃত হই। নমস্কার, আমি হলাম তারানাথ চক্রবর্তী। আপনারা বাইরে দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে ভেতরে ঢুকে আসুন। বাকি কথা না হয় তারপর শুনবো। সে কি বাবা, তুমি তারানাথ? হ্যাঁ, মানুষের মুখে শুনেছিলাম বটে যে তারানাথের বয়স অল্প, তো তাই বলে যে এত অল্প বয়স তা একেবারে ধারণা করতে পারিনি। হ্যাঁ, তুমি তো আমার প্রায় ছেলের সমবয়সী। বাবা, বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। মানুষের মুখে তোমার অনেক সুখ্যাতি শুনে আজ তোমার এখানে আসতে এক প্রকার বাধ্য হয়েছি বাবা, বিপদ থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে।
তোমাকে আমাদের বিপদ থেকে উদ্ধার করতেই হবে বাবা। বেশ বেশ, ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের বিপদ ভঞ্জন করার। আসলে বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করাই আমার কাজ, আমার প্রধান কর্তব্য। কিন্তু সেই সমস্ত কিছু পরে হবে, আপনারা আগে ভেতরে ঢুকে আসুন। আপনাদের দেখে যথেষ্ট ক্লান্ত অবসন্ন বলে মনে হচ্ছে। এইভাবে বাইরে আর এর রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না। আপনারা ভিতরে এসে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিন, একটু জল বাতাসা খান, তারপর না হয় আপনাদের বিপদের কথা আমায় জানাবেন। আমার কথা শুনে সেই দুজন মানুষ এবার ঢুকে এলেন ঘরের ভিতর। আমি তাওয়ার উপর চাটাই বিছিয়ে দিলাম, তারা সেখানে বসলেন। ঘরের ভিতর থেকে কয়েকটা বাতাসা আর ঠান্ডা এক ঘটি জল এনে দিতেই ঢক ঢক করে তা গরধকরণ করলেন তারা। তারপর সেই বয়স্ক ভদ্রলোক নিজের পরিচয় দিয়ে বললেন, আমার নাম রাজনাথ পালিত, আর এই হলো আমার একমাত্র পুত্র দীপায়ন পালিত। আমাদের গ্রাম এখান থেকে বহু দূরে, চাঁপাডাঙ্গা। আমাদের বনেদি পরিবার, সেখানকার সমস্ত মানুষেরা আমাদের যথেষ্ট সম্মান করে। তারানাথ, আজ থেকে প্রায় 10-12 দিন আগে আমার ছেলে বিবাহ করে নিয়ে আসে সুনয়নাকে। আমরাই পছন্দ করেছিলাম তাকে। সুনয়না ছিল ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। আমার স্ত্রী বসুন্ধরা নববধূকে বরণ করে ঘরে ঢোকানোর পর আমাদের বিশাল বড় বাড়ি ঘুরিয়ে দেখায় তাকে, কিন্তু দোতলার দক্ষিণের একটি বিশেষ বন্ধ ঘরের দিকে তাকে নিয়ে যাওয়া হয় না। এই নিয়ে আমার স্ত্রীকে বেশ কিছু প্রশ্ন করেছিল সুনয়না। এই যেমন ধরো, কেন তাকে ওই দিকটা ঘুরিয়ে দেখানো হলো না, ওই ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ রয়েছে কেন, এই রকম কিছু প্রশ্ন বসুন্ধরাকে জিজ্ঞাসা করে সে। সুনয়নার প্রশ্নের উত্তরে আমার স্ত্রী তাকে জানায় যে দোতলা দক্ষিণ দিকের ঘর অভিশপ্ত, ওই জায়গাতে যাওয়া নিষিদ্ধ, ওই জায়গায় গেলে অমঙ্গল ঘনিয়ে আসে। তো মনের মধ্যে হয়তো সুনয়নের এই সমস্ত নানা বিষয় নিয়ে বিভিন্ন কৌতূহলের জন্ম হয়। এরপরে আমরাও তাকে পই পই করে বারণ করে দিই যে কখনো যেন দক্ষিণের ওই ঘরটা এসে না যায়। কিন্তু আমাদের সমস্ত সাবধান বাণী অগ্রাহ্য করে, অমান্য করে সে একদিন গভীর রাতে সকলে অলক্ষ্যে দোতলার দক্ষিণে গিয়ে সেই বন্ধ ঘরের তালা দরজার বাইরে থেকে ভেঙে ফেলে। সেই ঘরের ভেতরে ঢোকে, আর তারপর থেকে সুনয়নের অদৃষ্টে নেমে আসে এক ভয়ানক পরিণতি। সেই পরিণতির হাত থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আমরা অনেক রকমের চেষ্টা করেছি বাবা। এই কদিন অনেক অনেক গুণী ওঝাকে নিয়ে গেছি বাড়িতে, কিন্তু কোনো কিছু করেই কোনো লাভ হয়নি বাবা। আচ্ছা রাজনাথ বাবু, আপনার কথা শুনে এইটুকু পরিষ্কার বুঝতে পারছি যে আপনাদের বাড়ির দোতলায় দক্ষিণের ওই বিশেষ ঘরটিকে কেন্দ্র করে কোনো এক ভয়ানক ইতিহাস রয়েছে, যার কারণে আপনাদের পরিবারের সকলেই ওই ঘরটিকে মারাত্মক রকমের ভয় পান। ওই ঘরটি সর্বদা বাইরে থেকে তালা বন্ধ করে রাখা হতো এবং ওই দিকে যাওয়ার এক প্রকার নিষিদ্ধ ছিল। কিন্তু কেন রাজনাথবাবু, কেন? এ সকল কিছুর পিছনে ঠিক কী ইতিহাস লুকিয়ে রয়েছে? আমার কাছে থেকে কিছু কিন্তু লুকোবেন না বা গোপন করার চেষ্টা করবেন না। যদি কোনো কিছু গোপন করার চেষ্টা করেন কিংবা মিথ্যা বলেন, তাহলে আপনার পুত্রবধূকে আমি হয়তো এ যাত্রায় রক্ষা করতে পারবো না। না বাবা তারানাথ, আমি তোমার কাছে কোনো কিছুই গোপন করার চেষ্টা করছি না। তুমি একবারে সঠিক আন্দাজ করেছো। সত্যিই আমাদের বাড়ির দোতলার ওই দক্ষিণের ঘরকে কেন্দ্র করে রয়েছে এক ভয়ানক অভিশপ্ত ইতিহাস। এই ঘটনার কথা আমি আমার বাবার মুখে শুনেছিলাম। আমি ঠিক যেমনটা শুনেছি তোমাকে হুবহু তাই বলছি। আমার বাবার এক পিসি ছিলেন, যার নাম ছিল রক্তাম্বরী। এই রক্তাম্বরী দেবী ছিলেন অবিবাহিতা। তিনি বিভিন্ন তন্ত্র মন্ত্র, গুপ্তবিদ্যা, কালো জাদু এই সকল কিছু নিয়ে নিয়মিত চর্চা এবং কঠোর সাধনা করতেন। ছোটবেলা থেকেই তন্ত্রের প্রতি তার ঝোঁক ছিল প্রবল। মাঝে মধ্যে তিনি ঘর থেকে সম্পূর্ণ একাকী, কাউকে কিছু না জানিয়ে চলে যেতেন বাইরে। বেশ কিছুদিন পর কিংবা কয়েক মাসের ব্যবধানে ফিরে আসতেন। বিভিন্ন অচেনা অজানা জায়গায় ঘন নিবিড় অরণ্যের মধ্যে গিয়ে তিনি তার তন্ত্র সাধনার কাজে মগ্ন হতেন। তখনকার দিনের প্রতিটা মানুষ রক্তাম্বরীর নামে ভীষণ ভয় পেত। ওই যে কথায় বলে না, বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া,
এক্ষেত্রেও বিষয়টা ছিল খানিকটা সেই রকমই। রক্তাম্বরীর মুখের ওপর কেউ কোনো কথা বলার সাহস পেত না। গোটা তল্লাটের মানুষ সহ পরিবারের লোকেরাও তাকে যথেষ্ট সমীহ করে চলত। রক্তাম্বরী সবসময় দোতলার দক্ষিণের ওই বিশাল ঘরের মধ্যে দরজা জানলা ভিতর থেকে বন্ধ করে কক্ষের অভ্যন্তরে তার গুপ্ততন্ত্র চর্চা করত। সেই ঘরের ভিতরে বিনা অনুমতিতে সাধারণের প্রবেশ ছিল একবারে নিষিদ্ধ। তুমি শুনলে হয়তো অবাক হবে তারানাথ, আমি আমার বাবার মুখ থেকে এই কথাও শুনেছি যে রক্তাম্বরী নাকি বেশ কয়েকদিন বাদে বাদে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসতো। খাদ্য, জল কিংবা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী এসবের কিছুরই বিন্দুমাত্র প্রয়োজন হতো না তার। রক্তাম্বরীর বন্ধ সেই ঘরের ভিতর থেকে মাঝে মধ্যে রাত বিরেতে শুনতে পাওয়া যেত বিকট বিভৎস হাড় হিম করা কিছু চিৎকার এবং গর্জন। সেই সকল চিৎকার কোনো মানুষ কিংবা পশু পাখির হতে পারে না একবারে। সেগুলো যেন নরকের অতলে বিশ্রী অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা কোনো অপশক্তির আর্তনাদ। কখনো কখনো আবার রক্তাম্বরী বিরাট পৈশাচিক অট্টহাসিতে থরথর করে কেঁপে উঠত গোটা মহল। এইভাবেই চলছিল দিনের পর দিন। কিন্তু একদিন রক্তাম্বরীর বন্ধ ঘরের ভেতর থেকে ভেসে এলো উৎকট গা গোলানো পচা দুর্গন্ধ। ইতিমধ্যে রক্তাম্বরী বেশ কয়েকদিন দরজা খুলে বাইরে বেরোয়নি। সকলে বিষয়টা কি ঘটেছে তা দেখার জন্য দরজা ভেঙে যেই ঘরের ভেতর প্রবেশ করতে যে ভয়াবহ দৃশ্য দেখল, তাতে সেখানে উপস্থিত প্রতিটা মানুষের বুকে রক্ত যেন শুকিয়ে গেল সীমাহীন ভয়ে। তাদের হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। মেরুদণ্ড দিয়ে বয়ে গেল কনকনে শীতল রক্তের চোরা স্রোত। কেন রাজনাথবাবু, সেই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার পর মানুষেরা কি এমন দৃশ্য দেখলো যার কারণে তাদের এইরকম অবস্থা হলো? ঘরের ভেতর প্রবেশ করার পর মানুষজন দেখলো সমগ্র ঘর জুড়ে রীতিমতো রক্তের বন্যা বয়ে গিয়েছে। সেই রক্ত বেশ কিছুদিন আগের, তাই সমস্ত রক্ত শুকিয়ে জমাট বেঁধে নিচের সাদা স্বচ্ছ মেঝের সাথে আর তন্ত্র সাধিকা রক্তাম্বরীর প্রাণহীন মৃতদেহটা কি যেন প্রবল আক্রোশে ও সীমাহীন আসুরিক শক্তির দ্বারা তিন কাঁদি করে রেখে দিয়ে গেছে। মাথা থেকে বক্ষদেশ পর্যন্ত একটি টুকরো, বক্ষ থেকে কটিদেশ এবং তারপরে নিচের অংশে পা পর্যন্ত একটি টুকরো, সর্বমোট 3টে খণ্ডে খণ্ডিত করা হয়েছে গোটা দেহটিকে। তুমি ভাবতে পারছো তারানাথ, এই দৃশ্য আসলে ঠিক কতটা ভয়ানক? যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এরকম ভয়াবহ দৃশ্য সহ্য করা আসলে কতটা কঠিন। সকলেই অনুমান করলো যে আসলে কি ঘটনা ঘটেছে। প্রকৃতপক্ষে রক্তাম্বরী ছিল এক অপশক্তির পূজারিণী। বিভিন্ন ক্ষতিকর অপশক্তি সাধনা করেছে সে দীর্ঘদিন ধরে। কোনোদিন কোনো তন্ত্রশক্তিকে সে কোনো ভালো কাজে কিংবা কোনো মানুষের মঙ্গলার্থে ব্যবহার করেনি। সে তার অপার শক্তি দিয়ে সব সময় বিভিন্ন মানুষের নানান ক্ষতি করার চেষ্টা করেছে। নিজের ক্ষমতার মাধ্যমে বহুবার নরকের অতল অন্ধকার থেকে তুলে এনেছে বহু শক্তিশালী অপশক্তি সমূহ। যেই সমস্ত অপশক্তিদের সম্পর্কে সামান্যতম ধারণা হয়তো আমাদের কারো নেই, কিন্তু ওই যে কথায় আছে না, সাপুড়ের মৃত্যু সাপের ছোবলেই লেখা থাকে, ঠিক তেমনই অত্যাচারী রক্তাম্বরী মারা গিয়েছিল নিজের জালে নিজেই জড়িয়ে। সাক্ষাৎ আগুন নিয়ে প্রতি রাতে খেলা করত তন্ত্রসাধিকা রক্তাম্বরী। সেই আগুনে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে গেল একদিন। খুব সম্ভবত রক্তাম্বরী পাতালের অন্ধকার থেকে সেই রাতে কোনো এক সাংঘাতিক ভয়ানক অপশক্তিকে তুলে এনেছিল, কিন্তু সেই অপশক্তি তার সম্পূর্ণ বশ্যতা স্বীকার না করার দরুন রক্তাম্বরীকে ওইভাবে নির্মমভাবে হত্যা করে পুনরায় পাতাল গর্ভে প্রবেশ করে। ঘরের সমস্ত দরজা জানলা ভিতর থেকে আঁটোসাঁটো ভাবে বন্ধ থাকার কারণে আমার দাদু, বাবা, কাকারা কেউই তার মৃত্যুর সম্পর্কে কোনো কথাই জানতে পারে না। কিন্তু যখন বেশ কয়েকদিন পর তার মৃতদেহের কাটা অংশে পচন ধরতে আরম্ভ করে বাইরে দুর্গন্ধ বেরোয়, ঠিক তখনই মানুষজনের মনের মধ্যে সন্দেহ হওয়াতে দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা এই ভয়ানক দৃশ্যের সম্মুখীন হয়েছিল। আসলে এভাবেই রক্তাম্বরী তার উচিত শিক্ষা পেয়েছিল। সে কখনো কোনো মানুষের ভালো কাজে লাগেনি। তার জন্য বহু মানুষ বিভিন্ন সময়ে নানান বিপদের মুখোমুখি হয়েছে। এছাড়াও সে ছিল প্রচন্ড অহংকারী। নিজের ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিল সে।
নিজের খেয়াল খুশি মতো যখন যাকে হাতের নাগালে পেত নিজের শক্তি দ্বারা তারই সর্বনাশ ঘটাতো। আর এই সকল পাপ কাজের একবারে উচিত শাস্তি পেয়েছিল সে। রক্তাম্বরী এইরূপ অস্বাভাবিক ভয়ানক মৃত্যুর কথা বাড়ির লোকজন যেন ঘুণাক্ষরেও জানতে না পারে, সেই জন্য আমাদের পরিবারের মানুষ গোপনে সেই পচনশীল দেহের খণ্ড অংশগুলি তুলে শাস্ত্রমতে সৎকার করলো ঠিকই, কিন্তু এত সহজে রক্তাম্বরীর আত্মা মুক্তি দিল না নিজের পরিবারের নিরীহ মানুষদের। সে তার নিজের ওই বিশেষ কক্ষের মধ্যে বিদেহী আত্মা হয়ে পুনরায় ফিরে এলো। তারপর থেকেই দোতলার দক্ষিণের ওই ঘর তালাবন্ধ করে রাখা হয়। আমাদের পরিবারের কোনো মানুষ এত বছরে একবারের জন্য ওই অভিশপ্ত ঘরের দরজা খোলেনি, কিন্তু এইবার সেই অনর্থ ঘটিয়েছে আমার পুত্রবধূ সুনয়না। আসলে আমাদেরই ভুল, তাকে গোটা বিষয়টা বুঝিয়ে বলা উচিত ছিল। এতে হয়তো সে ঘটনার গুরুত্ব বুঝতে পারত এবং সেই ঘরের দরজা খোলার কথা ভাবতেও না, কিন্তু আমরা শুধু তাকে বারণ করেছিলাম ওই দিকে না যেতে। এতে সুনয়নার মনের মধ্যে আরো বেশি করে কৌতূহল সৃষ্টি হয়, যার কারণেই সে এইরকম একটা চরম ভুল কাজ করে ফেলে। গভীর রাতে সকলের অলক্ষ্যে ওই ঘরের তালা ভেঙে প্রবেশ করে সুনয়না, আর এরপরেই মুখের কথা আর শেষ করতে পারলেন না রাজনাথ বাবু। সুনয়নার পরিণতির কথা বলতে গিয়ে তার কথা আটকে গেল। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম তাদের দিকে। রাজনাথ বাবু নিজের চোখের জল মুছলেন। এবার মুখ খুলল তার পাশে বসে থাকা পুত্র দীপায়ন। সেদিন ভোরের আলো ফুটতেই কাজের মেয়ে দোতলা পরিষ্কার করতে উঠে দেখল দক্ষিণের ঘরের দরজা খোলা রয়েছে, আর সেই ঘরের ভেতরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে সুনয়না। তার চিৎকার চেঁচামেচিতে আমরা সবাই দ্রুত সেখানে উপস্থিত হলাম। একটানা বেশ কয়েক ঘন্টা সুনয়নার শরীরে তীব্র জ্বর ছিল। জ্বরে যেন সমস্ত দেহ পুড়ে যাওয়ার উপক্রম, কিন্তু এরপর জ্বর সারল। তার মধ্যে শুরু হলো নানান অদ্ভুত সব পরিবর্তন। সুনয়নাকে এখন আমি আর সঠিকভাবে চিনতে পারি না চক্রবর্তী মশাই। তার গলার স্বর কেমন যেন ভারী হয়ে গিয়েছে। মাঝে মধ্যেই ঘর ঘরে গলায় কি যেন সব মন্ত্র পাঠ করে সে। মানুষের বুকে দীর্ঘদিন সর্দি বসে থাকলে যেরকম ঘর ঘরে আওয়াজ বেরিয়ে আসে, হুবহু সেরকম ঘর ঘরে আওয়াজ। অথচ সেই মেয়েটা এর পূর্বে এরূপ কর্কশ গলায় কখনো কথা বলতো না। ইদানিং কালে রাতের বেলায় কোথায় যেন একলা বেরিয়ে যায়। অনেক সময় পর রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। বিভিন্ন গ্রামবাসীদের গোয়াল থেকে গবাদি পশু শিকার করে সে তার রক্ত পান করে। আরো কত সব নানা অধিভৌতিক কাণ্ড কারখানা করে সুনয়না। গ্রামের মানুষরা এখনো সে সমস্ত ব্যাপারে বিশেষ কিছুই জানতে পারেনি। তবে যদি তারা এই সমস্ত কিছু সম্বন্ধে একবার জানতে পারে, তাহলে আমাদের সমস্ত মান সম্মান পুরোপুরি ধুলোয় মিশে যাবে। হয়তোবা তারা সুনয়নাকে ডাইনি সন্দেহ করে আস্ত পুড়িয়ে মারবে। আজ সুনয়না গবাদি পশু শিকার করে তাদের কাঁচা রক্ত খাচ্ছে, কিন্তু কাল যদি সে মানুষ শিকার করতে আরম্ভ করে, তখন কি হবে? চক্রবর্তী মশাই, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি যেভাবেই হোক আমার স্ত্রীকে রক্ষা করুন ওই ভয়ঙ্করী পিশাচির আত্মার হাত থেকে। সে মরেও শান্তি পায়নি। এখন আমার নিরীহ স্ত্রীর উপর ভর করে সে একের পর এক নানা অপকর্ম করিয়ে চলেছে তাকে নিয়ে। আপনি রক্ষা করুন। আহা দীপায়ন, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবুও তোমাকে বলছি, দয়া করে তুমি এখনই এতটা ভেঙে পড়ো না। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব সুনয়নাকে আবার আগের মতো স্বাভাবিক করে তুলতে, এবং তোমাদের এই পালিত বাড়ির মধ্যে যে ভয়ানক বিদেহী আত্মা এত দিন ধরে বাস করছে, তাকে ধ্বংস তো করতেই হবে, তাকে দিতে হবে মুক্তি। তুমি সত্যিই আমাদের সাহায্য করবে তারানাথ? তোমার মুখ থেকে এই কথা শুনে বুকের মধ্যে একটা ভারী পাথরের বোঝা যেন নিমেষেই নেমে গেল বাবা। তাহলে তুমি আজ আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে তো বাবা? অবশ্যই যাব। যে কোনো বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে সাহায্য করাই হলো আমার প্রধান কাজ, আমার প্রধান কর্তব্য। আমি আজীবন সেই কর্তব্য পালন করে গিয়েছি, আজও তার অন্যথা হবে না। আপনারা এখানেই একটু বসুন, আমি এক্ষুনি চট করে ঘরের ভেতর থেকে ঘুরে আসছি। কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র ঝোলার ভিতরে ভরে নিয়ে যেতে। আমি রাজনাথ বাবুর প্রস্তাবে যেতে রাজি হয়েছি দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন।
তার দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং মুখমণ্ডলের মধ্যে ছড়িয়ে পড়ল এক অকৃত্রিম প্রাণবন্ত হাসি। তিনি হয়তো ধারণা করতে পারেননি যে কেবলমাত্র তার এই কথায় আমি এইভাবে অবিলম্বে যেতে রাজি হয়ে যাব বলে। তাদের বাইরের দাওয়ায় বসিয়ে রেখে আমি ঘরের ভেতর এসে সকলকে বিদায় জানিয়ে আমার অত্যন্ত প্রয়োজনীয় তন্ত্রের কিছু জিনিসপত্র ঝোলার ভেতরে ভরে বেরিয়ে এলাম বাইরে। তারপর একসাথে 3 জনে মিলে রওনা দিলাম তাদের গ্রাম চাঁপাডাঙ্গার উদ্দেশ্যে। চাঁপাডাঙ্গায় তাদের পালিত বাড়ির সম্মুখে এসে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হব। চারিদিক জুড়ে ততক্ষণে গাঢ় না হলেও পাতলা অন্ধকারের আস্তরণ নেমে এসেছে। দিক বিদিক থেকে ভেসে আসছে মঙ্গলময় শঙ্করধ্বনির আওয়াজ। ঘোড়ায় টানা গাড়ি থেকে নেমে আমি রাজনাথবাবু এবং তার ছেলের সাথে হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম সেই প্রাসাদ সমতুল্য বিশাল অট্টালিকার মূল ফটকের অন্দরে। আর সেই বাড়ির চৌহদ্দির মধ্যে প্রথম পদার্পণ করার সাথে সাথেই উপলব্ধি করলাম যে এখানে সত্যি ভয়ানক রকমের অশুভ অশনি কিছু রয়েছে। তার মানে রাজনাথ বাবু আমায় যা বলেছিলেন তা পুরোপুরি সঠিক। আমার মনের মধ্যে একটা বিপদ ঘণ্টা বেজে উঠল। নাসারন্ধ্র হয়ে দেহের অভ্যন্তরে প্রবেশ করলো একটা অতি বিশ্রী ঝাঁঝালো আঁশটে গন্ধ। তোমরা তো জানোই যে কোনো স্থান শুভ নাকি অশুভ, মঙ্গলময় নাকি অমঙ্গলজনক, এই সমস্ত কিছুর লক্ষণ আমি আগে ভাগে থেকেই টের পেয়ে যাই সেই স্থানে পা রাখার সাথে সাথেই। এবারেও ঠিক তাই হল। তবে আমি আর এই বিষয় নিয়ে রাজনাথ বাবুদের সাথে অযথা কথা বললাম না, কারণ তারাও সবটাই জানতেন তাদের বাড়ির বর্তমান অবস্থা সম্পর্কে। পালিত বাড়ির ভিতরে প্রবেশ করে খানিকটা সময় বিশ্রাম নিয়ে কিছু খাবার মুখে তুলে আমি দীপায়নের সাথে তার স্ত্রীকে দেখার জন্য এক বিশেষ ঘরের বন্ধ দরজার সামনে এসে থমকে দাঁড়ালাম। একটানা এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবারে একটু থামলেন। তিনি আমাদের চোখের ইশারা করে বুঝিয়ে দিলেন যে একটিবার তার গড়গড়ায় টান দেওয়ার সময় হয়েছে। তক্তাপোষ থেকে নেমে শটান তিনি চলে গেলেন কক্ষের ভিতর। এই সুযোগে আমি আর কিশোরী আমরা দুজন দুখানি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টান দিতে লাগলাম মনের সুখে। আমাদের সিগারেট খাওয়ার পর্ব সমাপ্ত হলে আরও বেশ কিছুটা সময় সেইভাবেই গল্পগুজব করার পর ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে বেরিয়ে এলেন ঘরের বাইরে। তারপর তিনি তক্তাপোষের উপর এসে যথাস্থানে বসে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে বেশ আরাম করে তামাক সেবন করতে লাগলেন। এইভাবেই কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে তিনি নিজে থেকেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। আমি এবার দীপায়নের সাথে সেই প্রায় অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের ভেতর প্রবেশ করার সাথে সাথেই সেই আঁশটে পচা গন্ধটা আরও শতগুণ বৃদ্ধি পেয়ে যেন ঝাঁপিয়ে পড়ল আমার উপর। ঘরের ভেতরে এবার একটা হ্যারিকেনের আলো নিয়ে আসতেই যে দৃশ্য দেখলাম তা সত্যি রীতিমতো ভয়ের। আমি যে তারানাথ চক্রবর্তী অতীতকালে একের পর এক নানান বিভীষিকার মুখোমুখি হয়েছি, সে আমার পর্যন্ত শিরদাঁড়া দিয়ে একটা কনকনে রক্তের স্রোত বয়ে গেল। আমি উপলব্ধি করলাম আমার ঘাড়ের প্রতিটা লোমকূপ একটা একটা করে খাড়া হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই বাইরে থেকে একটা ভীষণ কনকনে ঠান্ডা বাতাস এসে আমার সর্বাঙ্গ শরীরে যেন কাঁপুনি ধরিয়ে দিল। বহুক্ষণ চুপ থেকে গল্প শোনার পরে কিশোরী এই প্রথম প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, ওই ঘরের ভিতর প্রবেশ করে আপনি কি দেখলেন? কিশোরীর এই প্রশ্ন শুনে ঠাকুরমশাইয়ের দুই চোখ কেমন যেন বিস্ফারিত হয়ে উঠল। তার চোখ মুখের মধ্যে ফুটে উঠল স্পষ্ট আতঙ্কের ছাপ। তিনি থমথমে গলায় বললেন, দেখলাম সেই ঘরের মধ্যে কড়ি বর্গার কাঠ থেকে ঝুলছে একটি নারীর শরীর। পুরোপুরি উল্টো হয়ে তার শরীরটা ঝুলে রয়েছে, পা দুটো উপরে, মাথাটা এবং দেহের বাকি অংশ নিচের দিকে। যেন কোনো মানুষ নয়, একটা মস্ত বড় চামচিকি বা বাদুড় জাতীয় কিছু
ঝুলে রয়েছে উপরের অংশে। তার মাথার লম্বা লম্বা চুলগুলো নেমে এসেছে নিচের দিকে। তার দুই চোখ কি ভয়ানক রকমের উজ্জ্বল। চোখের মধ্যে মণি বলে কিছু নেই, অক্ষিকটর যেন ঠেলে বেরিয়ে আসছে। একটা চোখ ধাঁধানো তীব্র সাদা আলোর জ্যোতি বেরোচ্ছে যেন। তার শরীর শীর্ণ জীর্ণ। সে রমণী তথা সুনয়না বিকট শব্দে খলখল করে হেসে উঠল। তার হাসির শব্দ ওই বন্ধ ঘরের মধ্যে যেন ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে বারবার ফিরে আসতে লাগলো আমার কাছে। সুনয়না হাসি থামিয়ে ঘড়ঘড়ে গলায় বলল, কি করতে এসেছিস এখানে? চলে যা। যদি নিজের ভালো চাস তাহলে এক্ষুনি চলে যা, না হলে সর্বনাশ ঘটে যাবে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এতদিন পর আমার বন্দি আত্মা মুক্তি পেয়েছে। এবার আমি সব কিছু শেষ করে দেব। আমি নিজে এখন এক অপশক্তি, তাই আমাকে আর এখন কারোর তোয়াক্কা করে চলতে হয় না। পাতাল থেকে কোনো অপদেবতাকে তুলে আনতে হয় না। সাধারণ মানুষের জীবন সর্বনাশের মুখে ঠেলে দেওয়ার জন্য এই গোটা গ্রাম, গোটা তল্লাটের মানুষের রক্ত খাবো আমি। চলে যা, চলে যা এখান থেকে শিগগিরই। আমার বুকে ততক্ষণে বল ফিরে এসেছে পুনরায়। আমি আমার এবং দীপায়নের খুব ভালোভাবে শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করে নিলাম। তারপর বীর তর্পে সুনয়নার অন্তরে থাকা রক্তাম্বরীর প্রেতাত্মার উদ্দেশ্যে বললাম, আমি জীবিত থাকতে কিছুতেই তোমাকে এই সর্বনাশ করতে দেব না। সাধারণ মানুষদের ক্ষতি করার কোনো অধিকার তোমার নেই হে পিশাচিনী। তুমি এই নিরীহ মেয়েটার শরীর ত্যাগ করে চিরতরের জন্য এই স্থান ছেড়ে চলে যাও, না হলে তোমার কপালে ঘোর বিপদ ঘনিয়ে আসবে, আর সেটা খুব শীঘ্রই। আমার মুখ থেকে এই সমস্ত কথা শুনে সেই ভয়ানক পিশাচিনী এবার হিংস্র বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়তে চাইল আমাদের উপর। কিন্তু আমাদের দেহের উপরিতলে এক স্বচ্ছ সুরক্ষার আস্তরণ নির্মিত হওয়ার কারণে সেই অদৃশ্য কিছুর সাথে বাধা পেয়ে ছিটকে পড়ল ঘরের অপর প্রান্তে। বিকট শব্দে গর্জন করে উঠল সুনয়না তথা তার অন্তরের থাকা সেই পিশাচিনী। আমি দীপায়নকে সাথে নিয়ে সেই ঘরের বাইরে বেরিয়ে এলাম এবং ঘরের দরজা বন্ধ করে দিলাম বাইরে থেকে। এরপর আমরা এলাম দক্ষিণের সেই অভিশপ্ত ঘরের নিকটে। সেই ঘরখানা একেবার নিজের চোখে দেখার ভীষণ প্রয়োজনীয়তা অনুভব করলাম। ঘরের ভিতর প্রবেশ করতেই দেখলাম ঘরের বিভিন্ন প্রান্ত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন আসবাবপত্র, বহু তন্ত্রক্রিয়ার জিনিস, এবং সেই ঘরের প্রত্যেকটা দেওয়ালে রক্ত দিয়ে অঙ্কন করা বিভিন্ন চিহ্ন এবং চক্র। বহুকাল আগে রক্তাম্বরী এই ঘরে বসে সাধনা করেছে। এ সমস্ত দেওয়ালে সে নিজের হাতে অঙ্কন করেছে সব কিছু। এই সকল চক্র এগুলো তারই প্রমাণ বহন করছে। আজ অবশ্য রক্ত দিয়ে আঁকা সকল কিছুই কালচে রূপ ধারণ করে আবছা হয়ে গেছে অবশ্য। তাতে আমার কোনো অসুবিধা হলো না। আমার যা দেখার ছিল আমি তা দেখে নিয়ে সেই ঘরের বাইরে বেরিয়ে এলাম। তারানাথ, ভিতরে এসো বাবা। আসুন আসুন রাজনাথ বাবু, ভেতরে ঢুকে আসুন। এই বাড়ি তো আপনার, আপনি আমার কাছ থেকে অনুমতি নিচ্ছেন কেন? তাই বললে কি হয় তারানাথ? তুমি যখন এই কক্ষে রয়েছো তখন নিশ্চয়ই তোমার অনুমতি নিতে হবে বই কি বাবা। রাজনাথ বাবু, আপনার সাথে আমার কিছু জরুরি কথোপকথন রয়েছে, আর সেই জন্যই আপনাকে এত রাতে জরুরি তলব দিয়ে ডেকে আনলাম। হ্যাঁ বাবা, বলো কি জরুরি কথাবার্তা রয়েছে। আপনি আগে এই আরামকেদারায় এসে বসুন, তারপর আমি সবটা বলছি। দেখুন রাজনাথবাবু, সুনন্দার সাথে কথা বলে আমি যেটুকু বুঝতে পারলাম তাতে তার ভেতরে রক্তাম্বরীর আত্মা ভালোভাবেই জাগিয়ে বসেছে। সে মেয়েটাকে কিছুতেই নিস্তার দেবে না এত সহজে। তাই এবার যা করার তা আমাকেই করতে হবে। আমি সবার প্রথমে চেয়েছিলাম সে যদি চলে যায় তাহলে হয়তো আমাকে আর তার প্রতি জোর খাটাতে হবে না, কিন্তু রক্তাম্বরী যখন সেটা চায় না তখন আমাকেই যা করার এবার তা করতেই হবে। রাজনাথবাবু, কাল আমি সন্ধ্যায় শুভলগ্ন থেকে আপনাদের
দোতলার দক্ষিণের ঘরে বসে এক তন্ত্রক্রিয়া ও মহাশক্তিশালী যজ্ঞ করব। সেই যজ্ঞের পরে রক্তাম্বরের অশুভ প্রেতাত্মা চিরতরের জন্য মুক্তি পাবে, আর আপনাদের পুত্রবধূ আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে পূর্বের ন্যায়। তুমি যেটা ভালো বোঝো বাবা তাই করো, কিন্তু এবার আমার কি করণীয়? আপনাকে আমি একখানা কাগজে বেশ কিছু জিনিসপত্র আনার বিষয়ে লিখে দিচ্ছি। আপনি সেই সমস্ত জিনিস আনিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, আর যে সমস্ত জিনিস আপনি বাজারে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবেন না সে সমস্ত কিছু আমি কাল ওই স্থানীয় জায়গা থেকে খোঁজাখুঁজি করে সংগ্রহ করে নেব। বেশ, ঠিক আছে, তুমি যা সমস্ত কিছু আনানোর জন্য লিখে দেবে আমি সেই সমস্ত কিছুই আনিয়ে রাখবো, কাল দিনের আলো থাকাকালীন। আচ্ছা বেশ, এবার আপনি শুতে যান, রাত্রি অনেক গভীর হল তো। কাল আপনাদের সকলের উপর দিয়ে অনেক ধকল যাবে। আর হ্যাঁ, একটা কথা, কাল আপনারা এই বাড়ির প্রত্যেকে উপবাস থাকবেন। আমি এক মঙ্গলের উদ্দেশ্যে পূজা অর্চনা করব। সেই পুজো আপনাদের সকলের পুষ্পাঞ্জলি দেওয়া আবশ্যক। তারপর পুজোর শেষে শান্তি জল ছিটিয়ে দিতে হবে ঘরের চতুর্দিকে। এর পরের ঘটনা তারপর দিন রাতের। সন্ধ্যার আকাশের বুকে নক্ষত্র উঠলেই শুরু হলো এক বিশেষ নক্ষত্রযোগ। আর সেই নক্ষত্রযোগ আরম্ভ হওয়ার সাথে সাথেই আমি পালিত বাড়ির দোতলার দক্ষিণ ঘরের ভেতরে যজ্ঞতন্ত্রক্রিয়ার এবং পুজো অর্চনার কাজে বসলাম। সারাদিন যাবৎ সেই ঘরটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল। আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই ঘর শুদ্ধিকরণ করে তাদের বাড়ির প্রতিষ্ঠিত দেবতা ওই শ্রীনারায়ণের বিগ্রহ প্রতিষ্ঠা করলাম পুজো করার জন্য। সমস্ত পরিবারের সদস্যরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সেখানে এসে উপস্থিত হলো একে একে। আমি দেবতার সামনে যজ্ঞের আয়োজন করলাম। ধীরে সুস্থে একে একে সমস্ত কাঠ সাজিয়ে তাতে ঘি ঢেলে শুকনো পাট কাঠিতে আগুন ধরিয়ে আরম্ভ করলাম বিষ্ণু পুজো ও আনন্দময়ী মা উগ্র তারার আরাধনা। লাল সিঁদুর দিয়ে সাদা পাথরের মেঝের উপর রাখলাম এক বিশেষ চক্র। প্রথমে একটি ত্রিভুজ এবং সেই ত্রিভুজের বাইরে একটি চতুর্ভুজ। চতুর্ভুজের চারটি প্রান্তে রাখলাম চারটি জ্বলন্ত মাটির প্রদীপ এবং ত্রিভুজের মধ্যিখানে সেখানকার স্থানীয় শ্মশান থেকে তুলে আনা একটি আস্ত নর করটি। এতক্ষণ যাবৎ সেই করটি আমার ঝোলার ভিতরে ভরা ছিল, কিন্তু তারপরে তা বের করতেই সমস্ত মানুষদের চোখে মুখে এক আতঙ্ক ঘেরে গেল। আসলে গৃহী সংসারী মানুষেরা তন্ত্রের এই সমস্ত বিষয়ে একটু ভয় পায়, এটাই স্বাভাবিক। যাই হোক, এরপর শুরু করলাম এক মনে মন্ত্র উচ্চারণ, একের পর এক প্রাচীন পুঁথি পঠন এবং যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার ক্রিয়া। আমি সেখানে উপস্থিত সকলের দেহ ভালোভাবে বন্ধন করে দিলাম মন্ত্রের দ্বারা। তারপর দীপায়ন এবং রাজনাথ বাবুর উদ্দেশ্যে বললাম, যান, এবার আপনারা নিয়ে আসুন সুনয়নাকে। যজ্ঞের সমস্ত কাজ শেষ হয়েছে, এবার যা করার তা তার সাথেই করতে হবে। দীপায়ন এবং রাজনাথ বাবু সুনয়নাকে নিয়ে এসে বসল আমার মুখোমুখি এক বিশেষ আসনের উপর। সুনয়না ততক্ষণে ভয়ানক রূপ ধারণ করেছে। সে পুরোপুরি পাগলিনীর মতো হয়ে উঠেছে ততক্ষণে। তার মাথার চুল অবিন্যস্ত, গোটা মুখ ঢেকে গেছে কালো কুচকুচে চুলের ঝালরে। দুই চোখের মধ্যে মণি বলে কোথাও কিছু নেই। অলেখা সাদা কাগজের মতো মেয়েটার দুই চোখ পুরোপুরি সাদা। সে খিলখিল করে হাসতে হাসতে ঘড়ঘড়ে গলায় অস্বাভাবিক রকমের গাড় কাত করে বলল, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। কেন এখানে টেনে নিয়ে এসেছিস আমাকে? কেন টেনে নিয়ে এসেছিস? আমাকে ছেড়ে দে, আমি কিন্তু সব তছনছ করে দেব, লন্ড ভন্ড করে দেব সব। কেউ প্রাণে বাঁচবি না, ছেড়ে দে আমাকে। আর তুমি কোনো কিছুই করতে পারবে না রক্তাম্বরী, কারণ এবার তোমাকে সুনয়নার শরীর থেকে চলে যেতেই হবে চিরতরের জন্য। নিরীহ মেয়েটার প্রতি তুমি অনেক অত্যাচার অবিচার করেছো, তাকে অসুস্থ করে তুলেছ,
কিন্তু আর না, আর কোনো গবাদি পশুর রক্ত মাংস তুমি ভক্ষণ করতে পারবে না, আর কোনো নিরীহ মানুষকে তুমি সর্বনাশের মুখোমুখি ঠেলে দিতে পারবে না। আমি থাকতে সেটা তুমি কখনোই পারবে না। এই প্রতিজ্ঞা আমি তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক করলাম। এই কথা বলে আমি এবার সেই নরকরটিখানা শক্ত করে ঠেকিয়ে ধরলাম সুনয়নার মধ্য ললাটে, আর সাথে সাথে বিকট কর্ণবিদারী চিৎকার করে উঠল সেই মেয়েটা। সেই চিৎকার যারা শুনেছিল তারাই বুঝতে পেরেছিল তার ভিতরে ঠিক কি পরিমাণে যন্ত্রণা সৃষ্টি হয়েছে। কাটা ঘায়ের মধ্যে লবণের ছিটা দিলে ঠিক যেরকমটা হয়, এই অনুভূতি ছিল বহু সেই রকম। কিন্তু আমি এতটুকু হাত আলগা করলাম না, কারণ আমি জানতাম একটু যন্ত্রণা সুনয়নাকে সহ্য করতেই হবে, তবেই তার শরীর থেকে ওই অপশক্তি বের হবে এবং কখনোই সে পুনরায় তার দেহে কিংবা অন্য কারো দেহে প্রবেশ করতে পারবে না। সেই অপশক্তি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সুনয়নার মর্মান্তিক যন্ত্রণা দু চোখে সহ্য করতে পারল না দীপায়ন। সে আমাকে বাধা দেবার জন্য এগিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু রাজনাথ বাবু তাকে আটকালেন। সুনয়নার অন্তরে থাকা সেই ভয়ানক পিশাচীর ভয়ানক চিৎকারে যেন থরথর করে কেঁপে উঠল গোটা মহল। সহসা এক তীব্র ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলো বাইরে। সেই ঝড় কোথা থেকে যে এলো তা কেউ বলতে পারল না। বাইরের কত গাছের বড় বড় ডাল মড়মড় চড়চড় করে ভেঙে পড়ল সেই ঝড়ে নিমিষের মধ্যেই। বিকট শব্দে গর্জন করতে করতে ঢলে পড়ল সুনয়না, আর সাথে সাথেই বাইরের প্রকৃতির মধ্যে সৃষ্টি হওয়া ঝড় থেমে গেল। এক নিমিষের মধ্যে প্রকৃতি এতটাই শান্ত হয়ে উঠল যে কারো পক্ষে বলাই সম্ভব নয় যে সেখানে মাত্র কয়েক সেকেন্ড আগেই এক ভয়ানক তাণ্ডব চলেছে। প্রকৃতির বুকে ছড়িয়ে ছিটিয়ে রইল সেই মারাত্মক অশনি ঘূর্ণিঝড়ের চিহ্ন স্বরূপ পড়ে থাকা বিভিন্ন গাছের ডালপালা। আমি রাজনাথ বাবুর দিকে তাকিয়ে এক স্বস্তির নিঃশ্বাস নিলাম। তিনি আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পেরেছিলেন তাদের বাড়ির পুত্রবধূটি বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত। এরপর আর কি, আমি তাদের বাড়িতে কয়েকটা দিন থেকে ফিরে এসেছিলাম। সুনয়না প্রথমে একটু অসুস্থ থাকলেও ধীরে ধীরে সে সেরে উঠেছিল। তবে হ্যাঁ, আর কোনোদিনও কখনো কিন্তু ওই দক্ষিণের অভিশপ্ত ঘরকে বন্ধ করে রাখার প্রয়োজন হয়নি। আজকের গল্প তাহলে এই পর্যন্তই থাক, কেমন? আচ্ছা বেশ ঠাকুরমশাই, আজকের মতন গল্প যখন শেষ, তাহলে আমরা এবারে উঠি। আবার পরে অন্য কোনো দিন না হয় আসবো। আজ আসি তাহলে। হ্যাঁ আচ্ছা বেশ, এসো, তবে সাবধানে যেও কিন্তু। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী এবারে বেরিয়ে এলাম গৃহের বাইরে। মটলেনের রাস্তায় দুই বন্ধু দুটি সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বন্ধ ঘর। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।